দাদা, বাড়ির মধ্যে ঢুকে বাড়ির মেয়ের সম্মান নিয়ে ছেলে খেলা তুমি কি সহ্য করবে দাদা? ভালোবাসো তো আমায়? জীবনের থেকেও বেশি। বিশ্বাস করো তো আমায়? নিজের থেকেও বেশি। ছেড়ে যাবে না তো কোনোদিন আমাকে? না, মৃত্যুর পরেও নয়। চুপ চুপ, একদম চুপ। এসব কথা প্রেম করার আগে ভাবা উচিত ছিল। আমার জন্য কষ্ট পেও না সুনীমা, কষ্ট পেও না। আমরা চলে গেলেও আমাদের ভালোবাসা সারা জীবন অক্ষয় হয়ে থাকবে, সারা জীবন। তুমি আমি ইহ জন্মে এই মর্তে মিলিত হইনি তো কি হয়েছে? পর জন্মে দেখো আমরা ঠিকই মিলিত হবই। দেবী দুর্গা আমাদের কিছুতেই আলাদা করবেন না। তুমি দেখো, তুমি মিলিয়ে নিও, দেবী দুর্গার পরে আমাদের মিলন হবে, হবেই। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Cigarette smoking and consumption of alcohol are injurious to health. টেম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোনো রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। পুজো এসে গেছে, আর বাঙালির সাথে এই পুজো আর প্রেমের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। প্রেম এমন এক বিশেষ অনুভূতির নাম যে সব কিছু বাধা নিষেধের ঊর্ধ্বে উচ্চারিত হয়, মানুষের মনে স্থান করে নেয়। ঈর্ষা, হিংসা, হানাহানি, রক্তপাত, শত্রুতায় ইতি টানতে পারে একমাত্র প্রেম এবং ভালোবাসা। কিন্তু সব সময় এই ইতি প্রকৃতপক্ষে কি টানা যায়? হয়তো না। আর নয় বলেই উদাহরণস্বরূপ উঠে আসে কয়েকটি বিখ্যাত প্রেমিক যুগলের নাম: লেলা মাজনু, হীর রাঞ্জা বা রোমিও জুলিয়েট। আজকের নিবেদন সেই রকম একটি বিখ্যাত প্রেমের গল্পকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের ছায়া অবলম্বনে ত্রয়ী সিরিজের দ্বিতীয় গল্প, এক অমর প্রেমের আখ্যান, পরিণতি। অডিও অ্যাডাপ্টেশন সোমদর্শী, গল্প পাঠে সৌমিক। অন্যান্য চরিত্রে স্নেহাদ্রি, পার্থ মুখার্জি, সোমদর্শী ও দেবস্মিতা। সঙ্গীত পরিবেশনে প্রজ্ঞা। পোস্টার ডিজাইন সব্যসাচী। পোস্টার রিটাচিং ও ক্যালিগ্রাফি সূর্য। শব্দ সংযোজন, আবহ, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স ও নির্দেশনায় সোমদর্শী। এবং সূত্রধারে আমি রৌনক। শুরু হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন, আমাদের ত্রয়ী সিরিজের দ্বিতীয় গল্প, একটি সুন্দর প্রেমের গল্প, পরিণতি। শুনতে থাকুন বন্ধুরা। বীরকৃষ্ণপুর আর রাধা বিনোদপুর একে অপরের জন্মশত্রু। কবে যে এই দুটি গ্রাম প্রতিষ্ঠিত হয়েছিল তা কেউ বলতে না পারলেও সকলে একটা কথা এক বাক্যে স্বীকার করে: দুই গ্রামের সকলেই একে অপরের সঙ্গে আজীবন লড়াই, হানাহানি আর শত্রুতাই করে এসেছে। সে সামান্য ফুটবল ম্যাচ হোক কিংবা পূজা পার্বণের আড়ম্বরতা হোক,
কেউ কাউকে ছেড়ে কথা বলে না, সকলেই একে অপরকে টক্কর দিতে সদা সর্বদা প্রস্তুত থাকে। যে সময়ের কথা বলছি তখন এত টেকনোলজির হিড়িক আসেনি। গ্রামের লোকের মধ্যে একটা আত্মিকতা বোধ ছিল। পালা পার্বণে প্রিয়জনেরা বাইরে থেকে এলে বাড়িতে উৎসবের আমেজ ফুটে উঠত। মোবাইল, ল্যাপটপ বা টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বা ইলেকট্রিসিটির ব্যবহার তখনও গ্রামে প্রচলন হয়নি। শরৎকাল এসে গেছে। বাতাসে কাশ শিউলির গন্ধ ভেসে বেড়াচ্ছে। এইরকম উৎসবের আমেজের মাঝেই দুই চিরশত্রু গ্রাম আবার রক্তের হরি খেলায় মেতে উঠল। ব্যাপারটা অতি সামান্যই ছিল গতকাল পর্যন্ত, কিন্তু আজ সকালেই হঠাৎ বীরকৃষ্ণপুরের জমিদারদের বড় ছেলে কার্তিক রাধাবিনোদপুরের চৌধুরীদের বড় ছেলে সমরের উপর চড়াও হয়। কয়েকটা কিলচরও এদিক ওদিক থেকে উড়ে এসেছিল, কিন্তু হঠাৎ কার্তিক রাগের মাথায় সমরের নাকে সজোরে একটা ঘুষি মারার সাথে সাথেই ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে ওঠে। সমরের মাথা বরাবর ঠান্ডা হলেও অহেতুক বদনাম বা জুলুম সে পছন্দ করেনি কোনো কালেই। কলেজে বামপন্থী সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত সমর, অন্যায়কে প্রশ্রয় দেয়নি কোনো কালেই। সেভাবে দেখলে ব্যাপারটা স্বাভাবিকভাবে মিটে যেত, কারণ যে বিষয়ের জন্য এই রক্তারক্তি শুরু হয়েছে সেই বিষয়টা দুই গ্রামের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সদরে যাওয়ার জন্য যে রাস্তাটা নতুন তৈরি হচ্ছে সেই রাস্তাটা তৈরি করতে গেলে মিত্রদের ধান জমির কিছুটা অংশ ছাড়তে হবে। এমনই সময় বীরকৃষ্ণপুরের কারুর সদরে যেতে তেমন অসুবিধা না হলেও বর্ষার সময় ওদের গ্রাম নিচু হওয়াতে বাঁধের জল অধিকাংশ ঘরবাড়ি ডুবিয়ে দেয়। তেমনি রাধাবিনোদপুরের সদরের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বর্ষার সময়, কারণ মূল রাস্তা তখন জলে ডুবে যায়। তাই সমর এমনভাবে রাস্তার পরিকল্পনা করেছে যাতে কারুর কোনো অসুবিধা না হয় বর্ষার সময়। চৌধুরীদের জমির কোনো অংশ এক্ষেত্রে নতুন নির্মাণ কার্যের পথে বাধা হয়নি, হয়েছে মিত্রদের জমির কিছুটা অংশ। তাই যখনই সভায় সমর কার্তিককে এই কথা বলল, সে রাজি তো হলোই না, উল্টে গোয়ারের মতো সমরের রক্ত ঝরালো। ফলে দুর্গাপুজোর প্রাক্কালেই এই দুই গ্রামের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। কয়েকটা বাড়ি ভাঙল, ধানের মড়াই পুড়ল। অবশেষে পঞ্চায়েতের হস্তক্ষেপে কিছুটা হলেও উত্তেজনা স্তিমিত হল। পুজোর দিন দশেক আগে থেকে প্রায় সব স্বাভাবিক হয়ে এলো। সমর যেমন ছিল বিচক্ষণ ও সাবধানী, ওর ছোট ভাই সুনির্মল কিন্তু তেমন ছিল না। চৌধুরীদের এই ছোট ছেলেটি সারাদিন বারফোট্টাই মেরে শখের পায়রা উড়িয়ে ও মেয়েদের মধ্যে দিন যাপন করতেই বেশি পছন্দ করত। গ্রামের মেয়েদের মধ্যে সুনির্মল ছিল বেশ জনপ্রিয়। আশপাশের গ্রামের মধ্যে হেন কোনো মেয়ে ছিল না যে সুনির্মলকে পছন্দ করত না বা ওর সান্নিধ্য চাইত না। এ ব্যাপারটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত চৌধুরী বাড়ির ছোট ছেলে সুনির্মল চৌধুরী। গ্রামের মেলা, যাত্রার মঞ্চ বা যে কোনো পালা পার্বণে যে উৎসব অনুষ্ঠান হতো সেখানে মেয়েদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল এই চৌধুরীদের লক্কা পায়রাটি। কিন্তু যতই নৌকা স্রোতের অনুকূলে চলুক, মাঝির কাছে আসল পরীক্ষা হল উজান গাঙে নৌকো বাওয়া। আর সুনির্মলের মনের অবস্থাও একদিন সেরকম হয়ে দাঁড়াল। দিন যত যেতে লাগল, সাধারণ মেয়েদের সান্নিধ্য ওর বড়ই বিস্বাদ লাগতে লাগল। মেয়েদের হামলে পড়ার স্বভাবটা অসহ্য মনে হলো ওর। এই করতে করতেই সুনির্মলের চোখে পড়ল সম্পূর্ণাকে। বিশাল আকাশে দুর্দার করে উদ্দেশ্যহীনভাবে প্রসারিত হতে থাকা ঘুড়িটা হঠাৎ লাটাইয়ের সুতোর এক টানে যেমন টানটান হয়ে দাঁড়ায়, সম্পূর্ণাকে দেখে সুনির্মলের দশা সেইটাই হলো। দিনটা
সুনির্মলের সারা জীবন মনে থাকবে। মহালয়ার সকাল, ভোরবেলায় সূর্য উঠছে পূব আকাশ রাঙা করে। ঘাস আর কাশফুলের আগায় পড়ে থাকা শিশিরের বিন্দুতে সূর্যের আলো পড়ে চকচক করছে। ঠান্ডা হওয়া কাশের বন মাটিতে নুইয়ে পড়ছে। শারদ প্রভাতে শিউলির গন্ধে ম ম করছে। সুনির্মল গাড়ি করে সদরে যাচ্ছিল। হঠাৎ কাশের বন থেকে খোলা চুলে, লাল পাড় সাদা শাড়ি ও হাতে একগোছা কাশফুল নিয়ে যে বেরিয়ে এলো, তাকে দেখে ওর বুকের রক্ত ছলকে উঠল যেন। শরতের সুন্দর আকাশের মাধুর্য চতুর্গুণ বৃদ্ধি করে যে মেয়েটি রাস্তার উপরে এসে ওদের গাড়ির সামনে থমকে দাঁড়িয়েছে, তাকে দেখে সুনির্মলের মনে হলো সে আর যাই হোক কোনো মানবী হয়তো নয়। না, কোনো মানবীর এরকম দিব্যরূপ কখনোই হতে পারে না। সাদা পাঞ্জাবি পাজামায় সুনির্মলকেও সেদিন বেশ লাগছিল। মেয়েটি আর সুনির্মল একে অপরের দিকে কতক্ষণ নির্নিমেষ চোখে তাকিয়েছিল তা হয়তো দুজনেই জানত না। কেবল দেবী দুর্গা ওদের ওই বিহবলতার একে অপরের মাঝে হারিয়ে যাওয়া দেখে অলক্ষ্যে বোধহয় হেসেছিলেন। চটক যখন সুনির্মলের ভাঙল, তখন ওর বাস্তব বুদ্ধি, জ্ঞান সবই লুপ্ত হতে বসেছে। ওর সমস্ত মন তখন অধিকার করে বসে আছে সেই অজ্ঞাত পরিচয় মেয়েটি আর তার মনোমুগ্ধকর স্বর্গীয় সৌন্দর্য। ছোট নৌকা যখন নদী থেকে সাগরে পড়ে, তখনই সে সম্মুখীন হয় চরম প্রতিকূলতার। তেমনি সুনির্মল যখন জানতে পারল মেয়েটি তাদের চিরশত্রু মিত্রদের বাড়ির মেয়ে, মনটা কেমন ভারাক্রান্ত হয়ে গেল তার। কিন্তু যতই মেয়েটি ওদের শত্রু পরিবারের হোক, যতই সে ওদের থেকে আলাদা হোক, সেই স্বর্গীয় রূপ, লাবণ্য, মেয়েটির পান পাতার মতো সুন্দর মুখের হাসি উপেক্ষা করা অসম্ভব। তাই সুনির্মল ক্রমে ছুতো খুঁজতে লাগলো মেয়েটির কাছাকাছি আসার জন্য। দেবী সতী মহাদেবকে প্রস্তর মূর্তিতেই দিব্যরূপে কল্পনা করে স্বামী রূপে বরণ করেছিলেন। সকলে সেটা না মানলেও দেবী সতীর মন মহাদেবের জন্যই লীন ছিল। সম্পূর্ণার মনের পরিস্থিতি সেই রকম হয়ে দাঁড়ালো। সেও চায় একবার সুনির্মলের কাছে আসতে, একবার চোখের দেখা দেখতে। হয়তো প্রজাপতি ব্রহ্মা ও মা দুর্গারও ইচ্ছা সেটাই ছিল। হয়তো দুই চির শত্রুর শত্রুতা এইভাবে শেষ হবে। দুর্গাপূজা আসতে তখন আর মাত্র দিন কয়েক বাকি আছে। দুই গ্রামের মধ্যে পূজা, যাত্রাপালা, পূজা উপলক্ষে মেলার সমারোহ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কিন্তু এইবারে সেই দুর্ঘটনা ঘটে যাবার পর থেকে উন্মাদনা কিছুটা হলেও কমের দিকে, তবুও উৎসাহে ভাটা পড়েনি একটুকু। তাই সেদিন যখন সুনির্মল সকলের নজর এড়িয়ে কোনো রকমে সম্পূর্ণাদের খিড়কির পুকুরের জানলার নিচে এসে দাঁড়ালো, তখন গোটা চৌধুরী বাড়ির সকলেই ছিল প্রায় অনুপস্থিত। গ্রামের পূজার জোগাড়যন্ত্র করতে তারা বেরিয়ে গিয়েছিল। সম্পূর্ণার যাবার কথা থাকলেও তার মন বড়ই উচাটন হয়েছিল বলে আর কোথাও যায়নি। উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিল সম্পূর্ণা। পরিষ্কার মেঘমুক্ত আকাশে চাঁদ উঠেছে। মৃদু হাওয়ায় পুকুরের কম্পিত স্বচ্ছ জলে সেই চাঁদের প্রতিবিম্ব পড়ে আরো মোহময়ী লাগছে গোটা পরিবেশকে। সুনির্মল চেষ্টা করতে লাগলো যাতে সম্পূর্ণার মুখটা একবার দেখতে পায়। এমন সময়ও শুনতে পেল, হে মা দুর্গা, যদি একবার সুনির্মলের মুখটা এখন দেখতে পেতাম। আমার মনটা না বড়ই চঞ্চল হয়ে আছে। এই যে আমার কি হলো,
কি যে হলো কিছুই বুঝতে পারছি না, কিন্তু মনটা যে বড়ই চঞ্চল হয়ে আছে মা। একটি বার সুনির্মলের মুখটা দেখার জন্য মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। সুনির্মল বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। ও যা শুনল সেটা কি সত্যি? সম্পূর্ণ চাইছে ওকে, ও চাইছে ওর মুখটা দেখতে। সুনির্মলের ইচ্ছে হলো এক্ষুনি ছুটে গিয়ে যদি সম্পূর্ণাকে জড়িয়ে ধরতে পারত, যদি তারা এত কাছাকাছি আসতে পারত। কিন্তু না, এত তাড়াতাড়ি এইরকম মনোবাসনা ঠিক না। সে নিজেকে দমন করতে লাগলো। সম্পূর্ণা তখনও জানলায় দাঁড়িয়ে আছে আর আনমনে বলে চলেছে, আচ্ছা, এমন মনের অবস্থা কি শুধুই আমার হয়েছে, নাকি তার মনেও আমার জন্য একটু জায়গা রয়েছে? কে জানে। যে আলো তুমি আমার মনে জেলেছ প্রিয়, সে যে এত সহজে নেভার নয়। অজানা কণ্ঠস্বরে যার পর নাই চমকে উঠল সম্পূর্ণা। কে লুকিয়ে লুকিয়ে তার কথা শুনছে? কোনো অসাধু লোক? বাড়িতে কেউ নেই বলে তার ক্ষতি করার জন্য আসেনি তো? এমনিতেই তাদের শত্রুর অভাব নেই। সচকিত হয়ে সম্পূর্ণা চিৎকার করে উঠল, কে কে ওখানে? আরে আরে করছোটা কি? মারধর খাওয়াবে নাকি আমায়? তা তুমি কে সেটা না জানা পর্যন্ত আমায় তো চিৎকার করতেই হবে। কে তুমি? আরে আরে আজব ব্যাপার তো। আরে এই তো নিজের মনে মনে মা দুর্গাকে বলছিলে যদি আমার মুখটা একবার দেখতে পাও। মা তোমার কথা শোনার পরেই তো আমাকে পাঠালেন তোমার কাছে। আর তুমি কি না? সুনির্মল, তুমি? সম্পূর্ণা ভাবতেও পারেনি যার কথা সে এতক্ষণ ভাবছিল সে তার জন্য নিচে দাঁড়িয়ে। তাহলে কি সুনির্মলের মনেও সে জায়গা করে নিতে পেরেছে? এ যে অবিশ্বাস্য। আচ্ছা, সে স্বপ্ন দেখছে না তো? সে নিজের মনের ভাবকে কোনো রকমে দমন করে ধীরে ধীরে কাঁপা কাঁপা গলায় ডাকল, সুনির্মল। বলো। তুমি তুমি এখন এখানে কি করছো? মানে কেউ যদি দেখে ফেলে কি হবে ভেবেছো? না না, দেখলেও যে আমার কিছু করার নেই সম্পূর্ণ, কিচ্ছু করার নেই। আমি তোমায় না দেখে থাকতে পারছিলাম না। যে সুনির্মল, থাকতে পারছিলাম না। মনে যে ঝড় উঠেছিল সেটা তোমায় যদি একবার বোঝাতে পারতাম, যদি একবার দেখাতে পারতাম। আমাকে বোঝানোর দরকার নেই গো। আমারও মনের অবস্থা একই রকম, ঠিক তোমার মতো। আচ্ছা আচ্ছা, কেন এমন হলো বলো তো? জানি না যে সম্পূর্ণ, আমি সত্যিই জানি না। যে সুনির্মল অনেক মেয়েদের মাঝে থাকতে পছন্দ করত, যাদের নিয়ে আনন্দে মেতে থাকত, সেই সুনির্মলের মনে কেবলমাত্র একজন কি করে জায়গা করে নিল? আমি সত্যিই জানি না যে সম্পূর্ণ। আচ্ছা সুনির্মল, এটাকে কি ভালোবাসা বলে? ঠিক ঠিক ধারণা নেই যে, ঠিক ধারণা নেই। কোনোদিন কাউকে ভালোবাসেনি তো, কাউকে দেখে মন এমন করে আকুল হয়নি গো। কাউকে দেখে মনে হয়নি এর সাথে আরো 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 অনেকটা সময় কাটাতে চাই, একসাথে থাকতে চাই। তাই এটাকে ভালোবাসা বলে কিনা আমি যে জানি না আমি। সদ্য প্রেমে আবদ্ধ দুজন কতক্ষণ যে এইভাবে কথা বলে গেল কোনো ঠিক নেই। ক্রমে নিস্তব্ধ রাত্রিরে চরাচর ব্যক্ত করল। শিয়াল আর ঝিঁঝির ডাকে পল্লী প্রান্তর মুখরিত হল। কিন্তু ওদের আলাপচারিতায় কোনো বিরাম নেই, কোনো বিধি নিষেধ নেই। ওরা জানে যদি ওদের কেউ দেখতে পায় বা ধরতে পারে তাহলে আর রেহাই দেবে না, মৃত্যুই হবে ওদের একমাত্র পরিণতি। কিন্তু দুটি তরুণ প্রেমিক হৃদয় সেসব উপেক্ষা করে একে অপরের মনের ভাব, অজস্র অবান্তর আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা করে চলেছে। হঠাৎ
পিছন থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল। চমকে পিছন দিকে তাকালো সম্পূর্ণা। দেখল দরজা আটকে দাঁড়িয়ে আছে ওর দাদা কার্তিক। ও দ্রুত এগিয়ে এসে হাতের টর্চটা উঁচু করে বাইরে দেখল, কোথাও কেউ নেই। গম্ভীর স্বরে বোনকে জিজ্ঞাসা করল, কার সাথে এতক্ষণ কথা বলছিলি? কে ছিল বাইরে? কই, কেউ না তো, কেউ না। কেউ যদি নাই থাকে তবে এরকম তোতলাচ্ছিস কেন? তোমায় বললাম তো কেউ নয়। আমি নিজের মনে কথা বলছিলাম। একটা কথা তোকে বলছি বোন, চুপচাপ শোন। এটা পুজোর সময়। পুজোর সময় আমি চাই না বাড়িতে একটা অশান্তি হোক। তাই বলছি, কোনো উল্টোপাল্টা চিন্তা বা কাজের বুদ্ধি যেন ওই মাথায় চাড়া না দেয়। সম্পূর্ণাকে শাসিয়ে ও ভয়ে কাঠ করে কার্তিক ওর ঘর থেকে বেরিয়ে আসতে উদ্যত হল। দরজা অবধি পৌঁছে থমকে দাঁড়িয়ে এবং ঘাড় ঘুরিয়ে আবার বলে উঠল, তোর কোনো বেচাল চোখে পড়লে যে তোকে বেচাল পথে নিয়ে গেছে তার কপালেও দুঃখ আছে, এটা মাথায় রাখিস। কিন্তু প্রেম ভালোবাসা কবে বাধা মেনেছে? নিষেধ অগ্রাহ্য করে সে দুর্বার গতিতে এগিয়ে গেছে। ইতিহাস সাক্ষী, চোখ রাঙিয়ে রক্তপাত ঘটিয়ে চরম অপমান করে ভালোবাসাকে কোনোদিন আটকানো যায়নি। সম্পূর্ণা সুনির্মল প্রেমেরও তাই হয়েছিল। এত বাধা, এত নিষেধ, চূড়ান্ত শত্রুতা থাকা সত্ত্বেও পূজার মাঝেই একদিন তারা সকলের চোখের অলক্ষ্যে আবার মিলিত হল। সেদিন ছিল মহাষ্টমী। অঞ্জলি দেবার পর সকলের চোখকে ফাঁকি দিয়ে বড় রাস্তার কাজ যেখানে চলছে তার পাশের ঘন কাশবনের মাঝে একে অপরের সামনে গিয়ে দাঁড়াল। তখন ওদের অবস্থা এমন ছিল যে স্থানকালের কোনো হুঁশ কিছুতেই ছিল না। সুনির্মলের চোখ গিয়ে আটকে ছিল সম্পূর্ণার গভীর কালো আঁখি পল্লবের মাঝে। এতদিন তারা লুকিয়ে দেখা করেছিল, কিন্তু এখন আর কোনো বাধা নেই তাদের সামনে। সম্পূর্ণা আর নিজেকে সামলাতে না পেরে ছুটে গিয়ে জড়িয়ে ধরল সুনির্মলকে। কতক্ষণ তারা এইরকম আলিঙ্গনবদ্ধ হয়েছিল জানে না। চটক ভাঙল যখন একদল বাচ্চা হৈ হৈ করতে করতে চলে গেল ঠাকুর মণ্ডপের দিকে। চমকে সরে গিয়ে সম্পূর্ণা ভয়ার্ত কম্পিত স্বরে জিজ্ঞাসা করল, নির্মল, নির্মল, আমাদের এই ভালোবাসার আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে? কেন তুমি এতটা আশাহত হচ্ছ পূর্ণা? কেন হচ্ছ? দেখো, দুটো পাশাপাশি গ্রামে থেকেও কই এতদিন তো আমরা এতটা কাছে আসিনি। আমি তো তেমন চিন্তামই না তোমায়। কিন্তু দেখো মা দুর্গার ইচ্ছায় আমরা ঠিক একে অপরের কাছে এসেছি। তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি। উনি সবকিছুর মালিক, উনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা ঠিক করবেন। দেখো কেন আশাহত হচ্ছ তুমি? তুমি জানো না দাদা আমায় কয়েকদিন আগে শাসিয়েছে। যদিও জানতে পারে আমাদের সম্পর্কের কথা, তাহলে যে চরম ক্ষতি করে দেবে তোমার। আর যদি জানতে পারে যে ও বাড়ির শত্রুদের সঙ্গে আমি প্রেম, না 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 না, তাহলে যে ও তোমায় শেষ করে দেবে। নির্মল, আমার বড্ড ভয় করছে নির্মল, বড্ড ভয় করছে। পূর্ণা, দেখো, তাকাও আমার দিকে, তাকাও। না, একদম ভয় পাবে না, একদম ভয় পাবে না। আচ্ছা 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 এসব ছাড়ো। একটা কথা বলো তো আমাকে, একটা কথা বলো তো, সত্যি করে বলবে কিন্তু। হ্যাঁ, বলো কি জানতে চাও? ভালোবাসো তো আমায়? জীবনের থেকেও বেশি। বিশ্বাস করো তো আমায়?
নিজের থেকেও বেশি। ছেড়ে যাবে না তো কোনোদিন আমাকে? না, মৃত্যুর পরেও নয়। সুনির্মল সম্পূর্ণাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। ও জানে যে ওরা অজান্তেই যে সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়েছে সে সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত, কাঁটায় মোড়া। কিন্তু ভালোবাসা তো অন্ধ। সে মানে না জাতপাত, সে বোঝে না ধনী দরিদ্রের ফারাক, জানে না কোনটা সম্মান কোনটা অপমান। এ এমন এক অনুভূতি যা ভাষায় ব্যক্ত করা যায় না, কেবল অনুভব করা যায়। সকলেই যদি এই বিশেষ অনুভূতিটা অনুভব করতে পারত, পৃথিবীটাই অন্যরকম হতো। কিন্তু তা যে হয়নি। তাই তো সেদিন সম্পূর্ণার সুনির্মলকে কার্তিকের প্রধান সাগরেদ কালু দেখতে পায়। সুনির্মলের সাথে দেখা করে একরাশ আনন্দ আর খুশি নিয়ে সম্পূর্ণা বাড়িতে প্রবেশ করতেই ও যা দেখল তাতে বুকটা ছ্যাঁত করে উঠল। দেখল ওর ঘরে রাগান্বিত মুখে বসে আছে কার্তিক, আর পাশে কালু দাঁড়িয়ে কুতকুতে চোখে সম্পূর্ণাকে দেখছে। কে গো, কোথায় গিয়েছিলে দিদি? ওই তো। আরে আরে কোথায় আবার যাব? ঠাকুরতলা গিয়েছিলাম। ঠাকুরতলায় থাকলে এইভাবে তোতলাচ্ছিস কেন? না না দাদা, ঠাকুরতলায় নয়। দিদি তো চৌধুরীদের ছেলের সাথে রসলীলা করছিল। খুব সাহস বেড়েছে না? খুব সাহস বেড়েছে। আমার শত্রুর সাথে তোর কিসের এত পীড়িত রে? কিসের পীড়িত? ছুটিয়ে দেবো এসব পীড়িত। আমার কাছে আমার সম্মানের চেয়ে বড় কেউ না, তুইও না। তুমি আর যাই করো, আমার মন থেকে সুনির্মলকে কিছুতেই মুছতে পারবে না। কিছুতেই না, কিছুতেই না। দেখুন দাদা, দেখুন, কথার উত্তর দিতে শিখেছে, উন্নতি হয়েছে। চুপ করো তুমি। তুমি দাদার কানটা ভাঙিয়ে ভাঙিয়ে আরো বিষাক্ত করে তুলেছ। আমার দাদা মোটেই এতটা খারাপ ছিল না। শুনে রাখো দাদা, আমি সুনির্মলকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে আমি ওর কাছ থেকে দূরে সরিয়েই ছাড়বো। ওকে আমি ঘৃণা করি, ও আমাদের শত্রু। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। বাবা যে ছেলেটিকে তোর জন্য ঠিক করেছে তার সাথেই পুজোর পরে তোর বিয়ে দেবে। সে লগ্ন থাক আর না থাক, ততদিন তুই এই বাড়ির বাইরে এক পাও বেরোবি না। থাক এখানে বন্দী হয়ে। যতই আটকে রাখো, আমার মন থেকে সুনির্মলকে তুমি কোনোদিনও সরাতে পারবে না। কোনোদিনও নয়, কোনোদিনও নয়। আমি ওকে ভালোবাসি। শুনেছো তুমি? আমি ভালোবাসি ওকে, ভালোবাসি, ভালোবাসি। আগুন দিয়ে চোর আটকানো যায়, বন্যার জলকে ঠেকানো যায়, কিন্তু ভালোবাসা সেটাকে যে কোনোদিন কোনোভাবে আটকানো যায় না। এটাই হয়তো ভুলে গিয়েছিল মিত্তিরদের বড় ছেলে কার্তিক। ওর বাবা পাশের গ্রামের ঘোষেদের ছোট ছেলের সাথে সম্পূর্ণার বিয়ে কিছুদিন আগেই ঠিক করে এসেছিল, যেটা সম্পূর্ণা জানতে পারেনি এতদিন। ঘোষেদের ছেলেটাকে সে চেনে, কয়েকবার বাড়িতেও এসেছিল। খুবই ভালো ছেলে, নম্র ভদ্র। কিন্তু সম্পূর্ণার মন জুড়ে তো রয়েছে সুনির্মল। সে কি করে ভালো ছেলে হওয়া সত্ত্বেও অন্যজনকে নিজের মনে জায়গা দেবে? অষ্টমী পেরিয়ে নবমী গেল, দশমী এলো, কিন্তু সম্পূর্ণাকে কেউ ঘর থেকে বেরোতে দিল না। ওদিকে সুনির্মলের অবস্থা আরো সঙ্গীন। সে ওদিক ওদিক ছুটে যাচ্ছে, কয়েকবার গাড়ি নিয়ে কার্তিকের অলক্ষ্যে ওদের বাড়ির সামনে ঘুরেও এসেছে, কিন্তু না, লাভ হয়নি। সম্পূর্ণাকে দেখতে পায়নি। আর থাকতে না পেরে দুপুরের দিকে পা টিপে টিপে খিড়কির পুকুরের দিকের জানলার তলায় এসে সে দাঁড়াল। সম্পূর্ণার দুঃখিত আবছায়া মুখটা ক্ষণিকের জন্য দেখতে পেল। ধীরে ধীরে ডাকল, পূর্ণা, পূর্ণা,
এই পূর্ণা, নির্মল, নির্মল, তুমি এখানে কি করছো? কেউ দেখতে পেলে কি হবে বুঝতে পারছো? 10টা দিন ধরে একটা বারও তোমার মুখটা দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, আমার কষ্ট হয় না? আমার কষ্ট হয় না? আমি তো এরকম ছিলাম না। তোমাকে দেখার পরে কি হলো জানি জানি সুনির্মল, জানি, কিন্তু কিন্তু কি করবো বলতে পারো? দাদা সব জানতে পেরে গেছে আমাদের বিষয়। আমাকে মেরে ঘরে দরজা বন্ধ করে দিয়ে গেছে। এই ঘরের মধ্যে কি করব আমি, বলো তো, আমি কি করব? আমি আজ করতে পেরেছিলাম এইরকমই কিছু একটা হয়েছে, তাই তো তোমায় দেখতে পাইনি। তুমি ফিরে যাও লক্ষ্মীটি, ফিরে যাও। ওরা যদি একবার দেখতে পায় আর যে তোমায় আস্ত রাখবে না। লক্ষ্মীটি, আমার কথা শোনো, তুমি যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। শালা চৌধুরীদের বেটা! সম্পূর্ণ ও সুনির্মল দুজনেই চমকে উঠে পিছন দিকে তাকালো। দেখল কার্তিক ও আরো 5-6 জন ওর দিকে তাকিয়ে আছে হিংস্র দৃষ্টিতে। সুনির্মল বুঝল এখন পালাবার চেষ্টা করা বৃথা। ওদের মাথায় এখন খুন চেপে আছে, রাগে ফুঁসছে ওরা। ওদের হাতের কাছে এখন বহুদিনের শত্রুকে পেয়েছে। ফাঁদে পড়া শিকারের এখন শুধু শিকার হতে বাকি। সম্পূর্ণা ওর দাদা এবং সঙ্গীদের দেখে ভয়ে শিউরে উঠল, ছটফট করতে লাগলো ঘর থেকে বেরোবার জন্য, কিন্তু দরজা বন্ধ। তাই উপর থেকে চিৎকার করে বলে উঠল, না দাদা, না না, ওর কোনো ক্ষতি করিস না, আমি তোর পায়ে পড়ি, ওর কোনো ক্ষতি করিস না। ওর কিছু হলে আমি কিন্তু বাঁচবো না, বলে দিচ্ছি। দাদা, ওকে ছেড়ে দে দাদা, আমার কথা শোন, ছেড়ে দে। দাদা, বাড়ির মধ্যে ঢুকে বাড়ির মেয়ের সম্মান নিয়ে ছেলে খেলা তুমি কি সহ্য করবে দাদা? কার্তিক, দেখো ভাই, একবার ব্যাপারটা বোঝো তুমি। চুপ চুপ, একদম চুপ! এসব কথা প্রেম করার আগে ভাবা উচিত ছিল। দাদা মিষ্টি মিষ্টি কথায় তোমায় বশ করতে চাইছে দাদা, সাহস দেখেছো? তোমার সামনে দাঁড়িয়েও কোনো ভয় ডর নেই। দেখো কার্তিক, দেখো ভাই। ভাই ভাই, ওরে বাস, এ তো তোরা শুনলি? চৌধুরীদের ছেলে আমায় ভাই বলে ডাকছে, যে আমাকে এতদিন কাঁচা খিস্তি করে এসেছে, সে এখন আমায় ভাই বলছে। বলো 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 জামাই, কি বলবে বলো। একবার ব্যাপারটা বোঝো তুমি। দেখো আমাদেরই ভুল ছিল, শত্রুতা করা উচিত হয়নি আমাদের। এসব ছাড়ো, চল শত্রুতা ভুলে গিয়ে আমরা বন্ধুত্ব করে নেওয়া ভালো। কিন্তু শ্রীমান সুনির্মল চৌধুরী, আমাদের জামাই বাবা জীবন, বন্ধুত্ব তো এই মিত্তিররা করবে না, একদম করবে না। তোমাকে গলা টিপে মেরে খুন করে সেই রক্ত দিয়ে আমি আমার বোনের সিঁথি রাঙিয়ে দেব। কেমন চলবে তো সেটা? ছাড়বো তো, ছাড়বো তো না, ছাড়বো না। আজ তোকে মেরে নিজের জ্বালা মেটাবো। পায়ে পড়ি তোর, ওকে ছেড়ে দে দাদা, ও যে মরে যাবে। এই চুপ, চুপ করতে বলেছি, একদম চুপ। সাহস কি করে হয় বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবা? আজ টের পাবে, হাড়ে হাড়ে টের পাবে।
মুহূর্তের মধ্যে কার্তিক বন্দুক বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর 3 বার গুলি করে সুনির্মলের কপালে। সামান্য টু শব্দটি করারও সময় বা সুযোগ পায় না ছেলেটা। কাটা কলা গাছের মতো ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে। সম্পূর্ণ এতক্ষণ চিৎকার করছিল, কাঁদছিল, কিন্তু চোখের সামনে খিড়কির পুকুর ঘাটে এইরকম নারকীয় দৃশ্য দেখে পাথরের মতো থ হয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর ধপ করে পড়ে যায় মেঝেতে। রাগের মাথায় খুনটা করে ফেলার পর ভয়ে সচকিত হয়ে ওঠে কার্তিক। না না, এতটা মাথা গরম করা উচিত হয়নি। কিন্তু গুলির আওয়াজ খোলা গ্রামের অলিতে গলিতে প্রায় সব জায়গাতেই শুনতে পেয়েছিল মানুষ। ফলত পালাতে পারেনি কার্তিক ও তার সঙ্গী সাথীরা। পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবার সময় কার্তিক একবার তার বোনকে দেখতে চেয়েছিল, কিন্তু বন্ধ ঘরের দরজা খোলার সাথে সাথেই যে ভয়ঙ্কর দৃশ্যটার সাক্ষী হয়েছিল কার্তিক, সেটা মৃত্যুর দিন পর্যন্ত ভুলবে না। স্তব্ধ বিস্ময়ে বিস্ফারিত চোখে দেখল মিত্তিরদের বাড়ির একমাত্র মেয়ে সম্পূর্ণা গলায় ফাঁস লাগিয়ে কড়িকাঠ থেকে ঝুলছে। নিচে বালিশের পাশে একটা কাগজ চোখে পড়ল। সেখানে গোটা গোটা করে লেখা আছে, আমার এই পরিণতির জন্য সেই সকলে দায়ী যারা আমার ভালোবাসাকে খুন করেছে নিষ্ঠুরভাবে। আর দাদা, তোর মতো ভাই যেন কারুর না হয়। আমাদের ইহজন্মে আলাদা করলি তো, কিন্তু মৃত্যুর পর কি করবি? পারবি সেখানে আমাদের আলাদা করতে? পারবি না, তাই সেখানেই চললাম। আপাতত তোর সাধ্যে নেই সেখানে পৌঁছানোর, তাই চললাম। তুই কোনোদিনও সুখী হবি না, কোনোদিনও না। এই পাপের জন্য তোকে প্রতিদিন দগ্ধ হতে হবে। তুই খুনি, ভালোবাসার খুনি, সম্পর্কের খুনি, আমার খুনি। হ্যাঁ, আমারও। চিঠিটা হাতে নিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল কার্তিক। ঠিক এই সময় বাইরে মায়ের বিদায় বাদ্য কানে এলো ওর। মাত্র কয়েকদিনের প্রেমের জন্য ওর বোন ওকে ছেড়ে চলে গেল, ওকে অভিশাপ দিয়ে গেল। শত্রুতা, বৈরিতা, দেশ, হিংসায় কোনোদিনই কিছু লাভ হয় না, কেবল ক্ষতিই হয়। দিন আসে, কেটে যায়, বছর অতিবাহিত হয়। নদীর একদিকের পাড় ভাঙলে অন্যদিকে গড়ে ওঠে নতুন ভূমিভাগ। কিন্তু আপনজন একবার হারালে তাকে কোনোদিন ফিরে পাওয়া যায় না। কালের নিয়মে বীরকৃষ্ণপুর আর রাধা বিনোদপুরের সমস্ত কাজই যথাযথ সমাধা হয়। সময়ের কালচক্র বুঝিয়ে দেয় কেউই অপরিহার্য নয়। ভোলে না কেবল ইতিহাস, সে সব মনে রেখে দেয়। সম্পূর্ণার সুনির্মলকেও ভোলেনি দুই গ্রামের শত্রুতার বলি হিসেবে প্রাণ হারাতে হয়েছিল এক প্রেমিক যুগলকে। দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তির মাটি সময় স্রোতে গলে গেলেও তার উপস্থিতি যেমন চির অক্ষয় হয়ে থাকে সবার মনে, তেমনি সম্পূর্ণা ও সুনির্মলের নাম ও তাদের করুণ পরিণতি বীরকৃষ্ণপুর আর রাধা বিনোদপুরের সকলের হৃদয়ে জ্বলন্ত শলাকার মতো চির উজ্জ্বল হয়ে আছে আজও। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।